আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আচ্ছা, আজকে আমরা কি শিখাবো? আমরা যখন ফ্রিজের কম্প্রেসার লাগাবো অনেক সময় দেখা যাবে কি কম্প্রেসার কিছুক্ষণ চলবে, গরম হয়ে বন্ধ হয়ে যাবে। এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। যেহেতু আপনারা নতুন কাজ শিখছেন, আপনারা যে নতুন শিখছেন আপনাদেরই হবে এটা বলতেছি না, এটা কিন্তু অনেকেরই হয়। আমারে অনেকেই ফোন দেয় যে কম্প্রেসার নতুন লাগাইছি, আধা ঘন্টা চলে, 1 ঘন্টা চলে, চলার পর কম্প্রেসার বন্ধ হয়ে যায়, ঠান্ডা হয় না। অনেকেই ফোন দেওয়া বলে। এবং আমাদের যে ওয়ার্কশপ আছে, দোকান আছে, আমরা তো কাজ করি, আমাদের থেকে অনেকে কম্প্রেসার কিনে নিয়ে যান, যাওয়ার পরে বলে কি কম্প্রেসার দিচ্ছেন, কম্প্রেসার তো বন্ধ হয়ে গেছে। এই প্রশ্নগুলা কিন্তু টেকনিশিয়ানরা করে। কম্প্রেসারের কি দোষ না যে কাজ করছে তার দোষ? কোনটা ধরবো? নতুন কম্প্রেসার যে খারাপ থাকে এটা বলা যাবে না, আবার যে 100%ই যে ভালো থাকে সেটাও বলা যাবে না। দুই একটা এদিক সেদিক হইতে পারে। আমরা যে দোকান থেকে কম্প্রেসার কিনে নেব, আইনে ফ্রিজে লাগাবো, সেইগুলোর মধ্যেও সমস্যা থাকতে পারে। অথবা আমরা যে কাজগুলা করি বা আপনারা যারা কাজগুলা করেন, কাজের মধ্যেও ভুল থাকতে পারে। সেই ভুলগুলা নিয়ে আজকে আলোচনা করব। তা আমাদের আলোচনার বিষয় হলো ফ্রিজে নতুন কম্প্রেসার কিছুক্ষণ চলার পর গরম হয়ে বন্ধ হয়ে যায় কেন, মানে গরম হয়ে যায়। ফ্রিজের কম্প্রেসারটা কিছুক্ষণ চলে, চলার পর আস্তে আস্তে গরম হয়ে একসময় কি হয়, বন্ধ হয়ে যায়। ফ্রিজের কম্প্রেসার বন্ধ করে কে? ফ্রিজের মধ্যে দুটা ডিভাইস থাকে না? এই যে এখানে কি আছে, এই কম্প্রেসারের এখানে কি আছে, দুটা ডিভাইস আছে না? সে ডিভাইস দুটার নাম কি? একটার নাম হলো কি রিলে, আর একটা হলো কি ওভারলোড। একটা হলো ওভারলোড আর একটা হলো রিলে। রিলের কাজ কি? স্টার্ট করে দেওয়া, স্টার্টিং টক বৃদ্ধি করে। রিলের কাজ হলো কম্প্রেসারটাকে চালু করে দেওয়া। আর বাকি থাকে একটা কি ওভারলোড। তো ওভারলোড, ওভার মানে কি অতিরিক্ত, মানে অতিরিক্ত লোড, অর্থাৎ নির্ধারিত পরিমাণের কারেন্টের চেয়ে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হইলে এই ওভারলোড থেকে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, তার মানে কম্প্রেসারটা চলবে না, বন্ধ হয়ে যাবে। তো ওভারলোড কেন নিবে? কম্প্রেসারের টেম্পারেচার বা তাপমাত্রা যখন বেড়ে যাবে, কয়েল যখন গরম হয়ে যাবে, তখনই কারেন্ট বেশি নেবে। আর কারেন্ট বেশি নিলে কি করবে? ওভারলোড কানেকশনটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দিবে। এটা হলো ওভারলোডের কাজ। তো কেন হয়? এই কম্প্রেসার আমরা নতুন লাগাইলাম, নতুন লাগানোর পরে কিছু চলে, চলার পরে অটোমেটিক কম্প্রেসার গরম হয়ে বন্ধ হয়ে যায়। এমন সমস্যা যে হয় নাই কোনো টেকনিশিয়ানের, এটা বলা ভুল হবে। হবেই। যে যত বেশি কাজ করবে তার যত বেশি সমস্যা কিন্তু ধরা পড়বে। কেউ বলতে পারবে না যে আমি আজ পর্যন্ত আমার হয় নাই এরকম সমস্যা। হবেই, কারণ আমরা অনেক দিন ধরে কাজ করতেছি, দেখতেছি সমস্যা হবে। সমস্যার সমাধান কি, আর সমস্যা যাতে না হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যাতে আপনাদের এই সমস্যাগুলো না হয়। আগে থেকে সতর্ক থাকতে হবে। মনে করেন যে একটা ফ্রিজ, এই ফ্রিজটাই মনে করেন যে এটার কম্প্রেসার নষ্ট হয়ে গেছে। এখন কম্প্রেসার আমরা রিপ্লেস করব, মানে কম্প্রেসার চেঞ্জ করব। কম্প্রেসার চেঞ্জ করার আগে কি কি বিষয় লক্ষ্য করতে হবে? কি কি বিষয়? সর্বপ্রথম দেখবো ফ্রিজে আমাদের লিফলেট আছে কিনা, স্টিকার আছে কিনা। স্টিকার থেকে কম্প্রেসারের ওয়াট, মডেল নাম্বার সংগ্রহ করে কম্প্রেসার নির্বাচন করতে হবে। এরপরে কম্প্রেসার যে লাগানো আছে, কম্প্রেসারের মধ্যে কিন্তু স্টিকার আছে, গ্যাসের নাম্বার আছে, মডেল নাম্বার আছে, কত ওয়াট কম্প্রেসার সেটা বের করতে হবে। বের করার পরে আমাদের সঠিক মানে ফ্রিজের কম্প্রেসার নির্বাচন করতে হবে। এজন্য আমি সর্বপ্রথমে বলছি কি যে কম্প্রেসার নির্বাচন সঠিক হয় নাই, অর্থাৎ কম্প্রেসারের যে ওয়াট ক্যাপাসিটি এটা সঠিকভাবে নির্বাচন করা হয় নাই। এখন আমার এই ফ্রিজের মধ্যে কম্প্রেসার লাগবে হলো 100 কত 50 ওয়াট। মনে করেন যে এর মধ্যে লাগবে 150 ওয়াটের কম্প্রেসার, কিন্তু আমি কম্প্রেসারের ওয়াটটা সঠিকভাবে বের করতে পারলাম না। দোকানে যা বললাম যে আমার একটা কম্প্রেসার দেন, আমি মিলায়া কম্প্রেসারটা কিনতে পারলাম না। এই দোষটা যে কিনবে তার, দোকানদারেরও না। এজন্য আমাকে আগে কম্প্রেসারের ওয়াট বের করতে হবে, যে এই কম্প্রেসার ওয়াটটা কত। ওয়াট বের করা তো শিখাইছি, কিভাবে বের করতে হয়। ওয়াট বের করা যদি আমার কম্প্রেসারটা 150 ওয়াটের হয়, এখন আমি যদি কম্প্রেসার 50 ওয়াটের নিচে কিনি, 120 ওয়াট কিনি, তাহলে কিন্তু আমি ভুল করে ফেললাম।
ঠিক আছে, আমার 150 ওয়াট ছিল, আমার 150 ওয়াট কম্প্রেসারই লাগাইতে হবে। হয়তো বা 19-20, 150-এর জায়গায় 19-20 প্লাস মাইনাস 5% বা সর্বোচ্চ 10% 19-20 হতে পারে। 50-এর জায়গায় 55 হতে পারে বা 60 হতে পারে বা 50-এর জায়গায় 45 হতে পারে, কিন্তু কখনোই 120 বা 25 ওয়াটের কম্প্রেসার দেওয়া যাবে না। মানে সঠিক মানের কম্প্রেসর নির্বাচন করতে হবে। আমাদের 1 নম্বরে ছিল কি, আমরা বলছিলাম যে সঠিক মানের কম্প্রেসর নির্বাচন করতে হবে, অর্থাৎ যে ওয়ার্ডের কম্প্রেসর ফ্রিজের মধ্যে লাগানো থাকবে সেই ওয়ার্ডের কম্প্রেসরেই আমার কিনতে হবে। আচ্ছা, এখন আমি আচ্ছা, এই স্টিকার যদি না থাকে আনুমানিক ভাবে জানতে হবে যে আমার এই ফ্রিজ কত সিফটি এবং কত সিফটি ফ্রিজের মধ্যে কত ওয়াট কম্প্রেসর লাগবে, এটা আগে আমার জেনে নিতে হবে। আর নতুন অবস্থায় সেটা বের করা তোমাদের পক্ষে কঠিন, তাহলে আমরা যে ফর্মুলা দিয়েছি সেই ফর্মুলা ইউজ করতে হবে। তোমাকে কি করতে হবে, ফ্রিজের সিফটি বের করতে হবে, সিফটি বের করে তারপরে ওয়াট বের করতে হবে। কম্প্রেসরের ওয়াটগুলো সাধারণত কি দিয়ে প্রকাশ করা হয়, 1/3, 1/4, 1/6, 1/5 এরকম বের করা হয়, কিন্তু তারপরে এটা কি আবার কি করা হয়, ওয়াট করা হয়। তো ওয়াট করা তো শিখেছি, একটু আগে তো শিখেছি, তাই না, কিভাবে ওয়াট বের করতে হয়। তো আমরা মূল ধারায় আসি। সঠিক মানের কম্প্রেসর নির্বাচন মানে কি, কম্প্রেসর যত ওয়াট ছিল তত ওয়াটের কম্প্রেসর আমাকে সংগ্রহ করতে হবে। এই হলো কম্প্রেসর নির্বাচন, কখনো ভুল করা যাবে না কম্প্রেসর নির্বাচনের ক্ষেত্রে। এখন যে কম্প্রেসরটা আমরা কিনবো দোকান থেকে, সেই কম্প্রেসরটার অবশ্যই পাম্পিং চেক করতে হবে। বোঝা গেছে, কম্প্রেসরটা ভালো করে চালায়া এর পাম্পিং চেক করতে হবে। তাহলে কম্প্রেসরের পাম্পিং আমরা চেক করতে হবে। 1 নম্বরে আমরা কম্প্রেসরের যে পাম্পিং আছে এই পাম্পিংটা ভালো করে চেক করব। আমরা যে পাম্পিং চেক করব এটা কিন্তু আমাদের নিজে হাতে করতে হবে। কম্প্রেসর কেনার পরে অবশ্যই দোকান থেকে চেক করব, চেক করার সময় কিন্তু আমরা কম্প্রেসরের পাম্পিং নিজে হাতে চাপ দিয়ে চেক করব। যতক্ষণ শক্তিটা আমরা ধরে রাখতে পারি এতক্ষণ শক্তিটা কিন্তু চাপটা ধরে রাখতে হবে। যদি পাম্পিং চেক করা না বুঝি তাহলে তো বুঝবো না, পাম্পিং চেক করা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পাম্পিং চেক করব। এরপর এখন আমাদের কম্প্রেসর ঠিক আছে, পাম্পিং ঠিক আছে, পরের ধাপে আমরা যাব। পরের ধাপ হবে কি, যে লাইনের ভোল্টেজ সমস্যা থাকতে পারে, হয়তো লো ভোল্টেজ অথবা ওভার ভোল্টেজ। লো ভোল্টেজেও কম্প্রেসর চলতে গেলে সমস্যা হবে, কম্প্রেসর হাই ভোল্টেজেও কম্প্রেসর চলতে গেলে সমস্যা হবে। তাহলে আমাদের সঠিক ভোল্টেজ থাকতে হবে। এখন যদি ভোল্টেজের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করতে হবে। অবশ্যই ভালো মানের ভোল্টেজ স্টেবিলাইজার, ঠিক আছে, যেন তেন ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করলে কিন্তু আরো ফ্রিজের ক্ষতি হয়। ভালো মানের কোম্পানির ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহারের পরামর্শ দিতে হবে। বাজারে অনেক ধরনের ভোল্টেজ স্টেবিলাইজার পাওয়া যায় কিন্তু ভালো না, আরো ফ্রিজের ক্ষতি করে। বুঝা গেছে, তাহলে আমাদের ভোল্টেজের সমাধান করতে হবে দুই ভাবে, লাইনের সমস্যা থাকলে সমাধান করতে হবে অথবা ভোল্টেজ কম থাকলে ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করতে হবে। এরপরে আসলে 4 নম্বর অপশনে কি আমরা কি দিছি, আচ্ছা এরপরে অপশন হলো কি, আমরা যে লাইনের সমস্যার সমাধান করলাম তারপরে চলে যাব আমরা কি, যে নির্ধারিত মানের গ্যাস দেওয়া হয় নাই, নির্ধারিত মানের গ্যাস। এখন কম্প্রেসর আমার হইলো 600 নম্বর গ্যাসের, আমি ভুল ক্রমে বা আমার কাছে নাই, আমি ইচ্ছা করিয়াই 134 নম্বর গ্যাস দিয়ে দিছি, সেক্ষেত্রেও কিন্তু এটা একটা বড় সমস্যা হবে। এই জন্য আমাদের ছিল কত, আর 600 600 নম্বর গ্যাস পাতলা, এম্পিয়ার কম, কম্প্রেসরের ওয়াট কি কম, 134 নম্বর গ্যাস কি মোটা, ওয়াট ক্যাপাসিটি লাগবে বেশি, এম্পিয়ার নেবে কি বেশি। এখন ভুল ক্রমে আমি 600 গ্যাসের কম্প্রেসর আইনা 134 গ্যাস দিয়ে দিছি, তাহলে তো কম্প্রেসর গরম হবে, 100% গরম হবে। আমি করতে পারবো কিন্তু আমার এর কায়দা ক্যাপাসিটিটাকে আমাকে জানতে হবে। আমি করতে পারবো গ্যাস পরিবর্তন করে, কিন্তু আমাকে সেই অভিজ্ঞতা অর্জন করতে হবে আগে। এই কারণটা ভুল হইতে পারে, অর্থাৎ একটা গ্যাস ছিল আমি গ্যাস চেঞ্জ করে অন্য একটা গ্যাস দিছি, এই ভুলের কারণে কিন্তু হতে পারে। তাহলে আমরা যেই কম্প্রেসরটা লাগাবো
সেই কম্প্রেসারের গ্যাস ইউজ করতে হবে, দিতে হবে। এবং এই ফ্রিজে কত নম্বর গ্যাসের কম্প্রেসার আগে ছিল সেই নাম্বারের গ্যাসের কম্প্রেসারে আমাকে সংগ্রহ করতে হবে। 134 থাকলে 134 গ্যাসের কম্প্রেসার দিতে হবে, 600 গ্যাসের থাকলে 600 গ্যাসের কম্প্রেসার আমাকে ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আমাদের আর এই ভুলটা হবে না। ঠিক আছে? তাহলে আমাদের গ্যাস নির্বাচন সঠিকভাবে করলে আমরা এই সমস্যাটা কিন্তু আর পড়বো না। আচ্ছা, তারপরে আসছে কি, ভালো করে ওয়াশ করা হয় নাই। ওয়াশ বলতে এখানে কি বোঝাইছে? হ্যাঁ, মানে ফ্লাশিং। ফ্লাশিং এখন মনে করো কনডেন্সার আছে, ইভাপোরেটর আছে। কনডেন্সার এবং ইভাপোরেটর বা দুইটাকে আলাদা করে আলাদাভাবে আমাদের ওয়াশ করতে হবে। ভিতরে তৈল আছে কিনা, ময়লা আছে কিনা, এগুলা পরিষ্কার করার জন্য দুইটা পদ্ধতি থাকে। একটা উত্তম পদ্ধতি, সেটা হলো নাইট্রোজেন ড্রাই ওয়াশ। ঠিক আছে? এটা যা করা হয়েছিল সবচেয়ে ভালো, কিন্তু নাইট্রোজেন অনেকের কাছে থাকে না। সেক্ষেত্রে কি করে অনেকে, এই যে ফ্রিজের যে ভ্যাকুয়াম কম্প্রেসার আছে যেটা করা হয়, ওই কম্প্রেসারটা প্রেসার দেয়া ওয়াশ করা হয়। অথবা আরেকটা পদ্ধতি অবলম্বন করেন অনেকে, গ্যাস দ্বারা ওয়াশ করেন। গ্যাস দ্বারা ওয়াশ করলে কিন্তু যে গ্যাস আপনি ব্যবহার করবেন ওই গ্যাস দিয়ে ফ্লাশিং করবেন। অন্য গ্যাস দা করলে আবার ওই গ্যাসের এটা ব্রিকেটটা এটার মধ্যে আসবে, ভালোভাবে পরিষ্কার হবে না। অনেকেই করেন, সেদিকেও সতর্ক থাকতে হবে। অর্থাৎ আমরা কিন্তু ফ্রিজের কম্প্রেসার দ্বারাও হাত দেওয়া চেপা চেপা ওয়াশ করতে পারি। ঠিক আছে? আর নাইট্রোজেন যেহেতু সিলিন্ডার বহন করাও কঠিন, অনেকের কাছে থাকবে না, ম্যানুয়ালি ভাবে আমরা ফ্লাশিং বা ওয়াশ করে নিব। সঠিকভাবে ওয়াশ করে আমরা যদি গ্যাস দেই তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হবে না। আচ্ছা, এরপরে আসেন 5 নাম্বার কি বলছি, গ্যাস বেশি চার্জ করা হয়েছে। এটাও কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার এই ফ্রিজে কতটুক গ্যাস চাইছে, এই গ্যাসটা দেওয়ার পদ্ধতি দুইটা, আমাদের দেশে দুইটা, পুরাতন যারা কাজ করি। এর মধ্যে মেইন পয়েন্ট হলো কি, যে ফ্রিজে যদি 100 গ্রাম গ্যাস চায়, মনে করেন যে 134 নাম্বার 100 গ্রাম গ্যাস দিতে হবে। আমরা যদি গ্যাসটা সঠিকভাবে দিতে যাই তাহলে স্কেলের সাথে ওজনটা দিতে হবে, তাহলে আর ভুল হবে না। ঠিক আছে? 100 গ্রামের জায়গায় কমপক্ষে আমরা 80-90 গ্রাম ন্যূনতম দিব, দিয়া কিন্তু ফ্রিজ চালু করব। অথবা সর্বোচ্চ পর্যায়ে দিতে পারি, দিলে বেশি হলে ছেড়ে দিতে হবে, একটু নিচে থাকবো। ঠিক আছে? আর যদি আমরা মিটারের স্কেল ব্যবহার করি, অর্থাৎ পিএসআই ব্যবহার করি, মানে কত প্রেসার থাকবে এখানে, 134 এর প্রেসার কত, বন্ধ অবস্থা কত থাকবে? আমি যখন গ্যাসটা দিব তখন কম্প্রেসার বন্ধ থাকবে না? কত থাকবে? 134 এর 80 থেকে 85 পিএসআই থাকার কথা। তাহলে সেই অনুপাতে আমরা কিন্তু 80 বা 85 হলো সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ। আমরা সর্বোচ্চ না দিয়ে আমরা একটু কম দিব, কিছুটা কম দিব, দেওয়ার পরে কিন্তু আমরা ফ্রিজ চালু দিব। আবার কিন্তু এমন করা যাবে না যে একটু গ্যাস দিলাম আর চালু করে দিলাম, কখনো কিন্তু এরকম করা যাবে না। কম পক্ষে 1/3 বুঝি, 150 গ্রাম যদি গ্যাস থাকে কমপক্ষে 100 গ্রাম গ্যাস দিতে হবে কমপক্ষে। এটা হলো প্র্যাকটিক্যালি কমপক্ষে 100 গ্রাম গ্যাস দিয়ে ফ্রিজ চালু করতে হবে, এর আগে চালু করা যাবে না। 150 গ্রাম ছিল, আমি হলো 70 গ্রাম 60 গ্রাম দিয়ে ফ্রিজ চালু দিয়ে দিলাম, তাহলে কিন্তু গ্যাসটা সঠিক হবে না। ঠিক আছে? অর্থাৎ 1/3 ওভার, 1/3 এর নিচে কখনো দেওয়া যাবে না। বুঝতে পারছি? তাহলে আমাদের গ্যাস চার্জ সঠিক হবে না। আর যদি আমরা নিয়ম মেনে গ্যাস চার্জ করি তাহলে আমাদের গ্যাস চার্জটা সঠিক হবে। তাহলে দুই ভাবে করতে পারি, একটা ওজনের সাহায্যে যেটা দেবো সেটা হলো 100% সঠিক হয়ে যাবো। আর যেটা মিটারের পিএসআই চাপ দেখে দিব সেটাও সঠিক হবে, কিন্তু চাপটা আমার সঠিক দেখতে হবে, কত গ্যাসের কত, সেটাই কিন্তু আমরা পরিমাণ করে দিব। সবটাই কিন্তু পরিমাণের উপর নির্ভর করবে। বোঝা গেছে? তাহলে কিন্তু আমাদের এই চার্জটা হবে না। এখন গ্যাস যদি আপনি কম দেন কি হতে পারে, আর গ্যাস যদি বেশি দেন কি হতে পারে, এটা দেখতে হবে। গ্যাস কম দিলে ঠান্ডা হবে না, ঠিক আছে? আর বেশি দিলে কি হবে, ওভার গ্যাস চার্জ হবে। এই কম্প্রেসারে ওভার কারেন্ট গ্রহণ করবে। ওভার কারেন্ট গ্রহণ করার পরে কম্প্রেসার কি হবে, গরম হবে। গরম হওয়ার পরে এই যে অতিরিক্ত কারেন্ট নেওয়ার কারণে ওই যে ওভারলোড লিখছি, ওভারলোড থেকে সক্রিয়ভাবে কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। এবং কম্প্রেসার যতক্ষণ গরম থাকে, এই ওভারলোড যখন সংযোগ দিবে, গরম হওয়া অবস্থায় কম্প্রেসার চালু হবে, বন্ধ হয়ে যাবে, চালু হইতে লাগবে, বন্ধ হয়ে যাবে।
কারণ অতিরিক্ত কারেন্ট নেওয়ার সাথে সাথে ওভারলোড কি করবে, তার সংযোগটা বন্ধ করে দিবে। আবার যখন কম্প্রেসার ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর দেখা গেছে কিছুক্ষণ চলবে, চলার পরে আবার গরম হয়ে যাবে, এরকম সমস্যা হতে পারে। তো এই গ্যাস চার্জ বেশি হওয়ার কিন্তু আরো কিছু কারণ আছে, মারাত্মক কারণ আছে। সেটা হলো কি, অতিরিক্ত গ্যাস চার্জের কারণে যেমন কম্প্রেসার কারেন্ট বেশি গ্রহণ করবে, তেমনি বিদ্যুৎ অপচয় বেশি হবে। আরেকটা হলো এই যে কম্প্রেসারের মধ্যে যে পাম্পিং থাকে, যেটা পাম্প বলি আমরা, পাম্পিং, এই পাম্পিং কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে। ওভার গ্যাস চার্জের ফলে কম্প্রেসারের পাম্পিং তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। অনেকেই দেখা গেছে যে বেশি গ্যাস চার্জ দেওয়ার পরে কম্প্রেসার বসে যায়, আর মানে কম্প্রেসার চলে কিন্তু ডিসচার্জ দিয়ে কোনো প্রেসার আর আসে না, প্রেসার কি হয়, কমে যায়। সেটার কারণ কি, এটার কারণ হলো ওভার গ্যাস চার্জ। বোঝা গেছে? এখন নতুন কম্প্রেসারে ওটা কিন্তু হয়, পুরাতনও হইতে পারে, নতুনও হইতে পারে। বোঝা গেছে? তাহলে আমরা গ্যাস পরিমাণ মতো চার্জ করলে আমাদের এই সমস্যা থেকে আমরা রেহাই পাবো। এরপরে আরেকটা কি সমস্যা থাকতে পারে, ফিল্টার ক্যাপিলারি ব্লক হতে পারে। অর্থাৎ আমরা যখন ঝালাইগুলা করি, ওই ঝালাই করার সময় হয়তো ঝালাইয়ের কোনো অংশ, যেমন ব্লিজিং বা পিতল রড ব্যবহার করি, ওর কিছু অংশ গলে ভিতরে প্রবেশ করে, ঝালাইয়ের হয়তো ডিসচার্জের ভিতরে, ফিল্টারের ভিতরে, অথবা ক্যাপিলারি ছিদ্র আংশিক ব্লক হয়ে যাবে। এই ব্লক হওয়ার কারণেও কিন্তু দেখা যাচ্ছে কম্প্রেসারটা চালু হয়, কিছুক্ষণ চলার পরে বন্ধ হয়ে যেতে পারে। কি জন্য বন্ধ হবে, আর সার্কুলিং হইতে পারবে না, প্রেসার যাইতে পারবে না, না যাওয়ার কারণে কিন্তু বন্ধ হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা কি কি কারণ পেলাম কম্প্রেসার বন্ধ হওয়ার? আরো অনেক কারণ আছে, মেইনলি আমরা 6টা উল্লেখ করছি। তার মধ্যে যদি আমরা নতুন কম্প্রেসার লাগাই, এটা কিন্তু এখানে বলছি নতুন কম্প্রেসারের কথা বলছি। যদি আমরা নতুন কম্প্রেসার ফিটিং করি একটা ফ্রিজের মধ্যে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, সঠিক মানের কম্প্রেসার নির্বাচন করতে হবে। তারপরে সঠিক মানের কম্প্রেসার নির্বাচনের টেস্টিং কি, কিভাবে কম্প্রেসারটা চেক করব, চেক করার আগে কিন্তু লাগাবো না, অবশ্যই ভালোভাবে পাম্পিং চেক করে নিতে হবে। এই গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো কি, নির্ধারিত মানের গ্যাস দেওয়া, অর্থাৎ কম্প্রেসার এবং ফ্রিজ যে মাপের গ্যাস চাইছে, যতটুক চাইছে ততটুক গ্যাস আমার দিতে হবে, তাইলে আমি সমস্যাটায় করব না। 3 নম্বরে আসছে কি, লাইন ভোল্টেজের সমস্যা বলছি। হ্যাঁ, লাইন ভোল্টেজের সমস্যা থাকতে পারে। লাইন ভোল্টেজের সমস্যা হলে লাইন ঠিক করতে হবে, অথবা ভোল্টেজ স্টেবিলাইজার লাগাইতে হবে, সেটাও ভালো মানের হইতে হবে। ঠিক আছে? এরপরের অপশন কি বলছি, যে ভালো করে ওয়াশ করা হয় নাই। ওয়াশ বলছি কন্ডেন্সার এবং ইভাপোরেটর ভালোভাবে পরিষ্কার করতে হবে। আচ্ছা, তারপরে অপশনে বলছে কি, গ্যাস বেশি চার্জ করা হয়েছে কেন। অবশ্যই গ্যাস স্বাভাবিক চার্জ করতে হবে। কম দিলে ঠান্ডা হবে না, বেশি দিলে অনেক ক্ষতি হবে। কি হবে, একদিক দিয়ে কারেন্ট বেশি পড়বে, আরেক দিকে কম্প্রেসারের পাম্পিং এর সমস্যা হবে। আবার অনেক সময় দেখা গেছে যে এই সাকশন সহ বরফ জমে যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। পরের অপশন হচ্ছে ফিল্টার ক্যাপিলারি ব্লক হয়ে যেতে পারে। সেটা হলো ঝালাইয়ের কারণে ব্লক হতে পারে, সেটা হয়তো দেখা যাবে না, আমরা গ্যাস দিয়ে দিছি। ঠিক আছে? তাহলে ঝালাই করার সময় আমাদের সতর্ক থাকতে হবে যে ঝালাইগুলো আমাদের ক্লিয়ার আছে কিনা, এবং ভ্যাকুয়ামটাও সঠিক পরিমাপে করতে হবে। মূল জিনিস হলো ভ্যাকুয়াম করে ছাড়া যে আমরা গ্যাস দিই, তাহলে ঠান্ডা হবে না। তা আমাদের প্রশ্ন ছিল হলো, কম্প্রেসার লাগানোর পরে ফ্রিজ চলে, কিছুক্ষণ চলার পরে কম্প্রেসার বন্ধ হয়ে যায় কেন, এই কারণগুলা। আর টেকনিশিয়ান নামেই এটা হবে। ঠিক আছে? টেকনিশিয়ান নামেই এটা হবে। কাজ করতে গেলে দেখা গেছে যে কম্প্রেসার বন্ধ হয়ে যায়, তখন অনেকের ধারণা থাকে যে কম্প্রেসারটা ভালো ছিল না, নতুন কম্প্রেসার খারাপ ছিল, এই ধরনের মন্তব্য টেকনিশিয়ানের মধ্যে আসে। যেমন আমি নিজে কম্প্রেসার বিক্রি করি, আমাদের কাছ থেকে নতুন কম্প্রেসার কেনার পর অনেক টেকনিশিয়ান বলে যে ভাই কি কম্প্রেসার দিয়েছেন, আমি গ্যাস দিছি, কম্প্রেসার তো বন্ধ হয়ে যায়, লোড নেয় না। আসলে কি কম্প্রেসারের দোষ? কম্প্রেসারের দোষ না, কাজের দোষ। উনি কাজটা সঠিকভাবে করেন নাই, না করার কারণে এই সমস্যাগুলো হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে কি কি সমস্যা হতে পারে, আর এই সমস্যাগুলা কিভাবে সমাধান করব। যদি আমরা এই নিয়ম মাইনা কাজগুলা করি, তাহলে আমাদের কিন্তু আর এই সমস্যাগুলা হবে না। ঠিক আছে? তবে যাই হোক, আপনারা দূর থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই একটা লাইক দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।